প্রথম যে বক্তব্যটা এলিমেন্টস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এটা মানে এলিমেন্ট মানে হচ্ছে উপাদান, উপাদান মানে হচ্ছে সোর্স, মানে যেখান থেকে আমরা জানতে পারি। তাহলে এলিমেন্টস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মানে যে সব সোর্স থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। কারণ এটা তো ফিরে তাকানো রেট্রোস্পেক্টিভ ব্যাপার, যে সময়টাকে আমরা কখনোই দেখতে পাবো না বা যাদেরকে আমরা আর কখনো দেখতে পাবো না, সেই সময়কার ইতিহাসটাকে আবিষ্কার করা। সেই জন্য যেটুকু প্রমাণ আমাদের কাছে আছে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করতে হয়, কোঅর্ডিনেট করতে হয়, সমন্বয় করতে হয়। সেই জন্য এলিমেন্টস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এটা নিয়ে একটু ডিটেলসে বলবো একটু পর। আচ্ছা, আমি এখনই বলি, সময়টা একটু পৌঁছে। আমি এই জায়গাটা বলতে চাইছিলাম, প্রাচীন ভারতের ইতিহাসের মুখ্য উপাদান কি সেখানে দেখা যাচ্ছে আর্কিওলজি, এপিগ্রাফি, ইটিনারারিজ অফ ফরেন পিলগ্রিমস, মানে বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত আর ঐতিহাসিক সাহিত্য। আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব, মাটি খুঁড়ে জিনিস আবিষ্কার করা। এই পৃথিবী মাতা একটা অদ্ভুত ক্যারেক্টার আছে, চরিত্র আছে তার, সেটা হচ্ছে এই যে হাজার হাজার বছরের ইতিহাস, সেটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে কখনোই যায় না। ঘরে ঘরে মাটির নিচে সাজানো থাকে। একটা স্টেজ এসেছে, যত দিন এগিয়েছে তত সেগুলো মাটির কাছাকাছি আছে। 10,000 বছর আগেকার জিনিস একদম নিচে, 7,000 বছরের নিচে জিনিস তার উপরে, 5,000 বছরের তার উপরে, 2,000 বছর তার উপরে, 1,000 বছর তার উপরে, 500 বছর তার উপরে, আর বর্তমানটা একদম মাটিতে এই সময়টায় এইভাবে ভাবে গেল। সেটা উদ্ধার করা যায়, সেটা আর্কিওলজি সেটা করে। তারপরে যেটা সেটা হচ্ছে এপিগ্রাফি, অভিলেখ বিদ্যা, এটা নিয়ে তো বিশেষভাবে আলোচনা করবো। তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সোর্স বা এলিমেন্ট, যাকে আমরা উৎস বলবো বাংলায়, সেটা হচ্ছে বিদেশি পর্যটকের ভ্রমণ বৃত্তান্ত। মেগাস্টিনিস, তারপর চাইনিজরা, ভিভেন্সান, মাহিন, পর্তুগিজরা, এরকম বহু বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছেন, আরব থেকে এসেছেন। তাদের লেখা বইগুলো প্রাচীন ভারতের ইতিহাসের অন্যতম প্রধান উপাদান। তারা অবশ্য সবসময় নিরপেক্ষ ছিলেন না, তাদের মতো করে লিখেছেন। কখনো কখনো বেশি মাত্রায় ভালো বলেছেন, কখনো কখনো একটু খারাপ বলেছেন, যতটা খারাপ আমরা ছিলাম না। কিন্তু যাই হোক, তার মধ্যে যেটুকু সত্য আছে সেটা আমাদের কাছে অত্যন্ত দামি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, মানে সোর্স। তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল লিটারেচার। আমি হিস্টোরিক্যাল লিটারেচারের ব্যাপারে একটু বলে দিই। আমরা এর আগে আমরা আলোচনা করলাম আর কি, সেটা হচ্ছে ঐতিহাসিক সাহিত্য প্রাচীন ভারতের ইতিহাসের একটা প্রধান উপাদান। বাকি তিনটি উপাদান হচ্ছে আর্কিওলজি, এপিগ্রাফি এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত। এখানে ইতিহাসে আমাদের দেশে কোনো ইতিহাস আছে, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের দেশে কোনো ঐতিহাসিক ছিলেন না। সেভাবে কোনো ঐতিহাসিক ছিলেন। যেটা গ্রিসে ছিলেন, রোমে ছিলেন, চীনেও কয়েকজন ঐতিহাসিকের জন্ম হয়েছে, কিন্তু ভারতবর্ষের সব আছে, নেই শুধু একটাই, সেটা হচ্ছে ঐতিহাসিক। ভারতবর্ষে এমন কাউকেই আমরা পাইনি যিনি পরিপূর্ণ ভারতের একটা সামগ্রিক ইতিহাস লিখে গেছেন। অথচ বিদেশিরা তারা এসে ভারতবর্ষের ইতিহাস কিছুটা লিখেছে। তো সেই কারণে ঐতিহাসিক সাহিত্য থেকে আমাদের নতুন করে তথ্য সংগ্রহ করে সেটাকে কনস্ট্রাক্ট করতে হয়েছে, রিকনস্ট্রাক্ট, নতুন করে তৈরি করতে হয়েছে আমাদের ইতিহাস। আমরা কোথা থেকে ইতিহাস পাই? পুরাণ সাহিত্য থেকে। পুরাণের মধ্যে দুটো জায়গা আছে, পুরাণের যারা সংস্কৃতির ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই জানো যে পুরাণের 5টি লক্ষণ আছে, তার মধ্যে 2টি লক্ষণ হচ্ছে বংশ এবং বংশানুচরিত, অর্থাৎ রাজবংশগুলোর বর্ণনা সেখানে পাই এবং ঋষি বংশের বর্ণনা পাই। এই দুটো জায়গা থেকে প্রাচীন ভারতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা,
গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন অবদানের কথা আমরা জানতে পারি পুরাণ সাহিত্যে। সেটা পুরাণ একটা সোর্স, পুরাণ ঐতিহাসিক সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে এপিগ্রাফি, আমি পরে বলবো, ওটা আমার খুব ভালো শোষণ। তারপরে রয়েছে ঐতিহাসিক কাব্য। ঐতিহাসিক কাব্য মানে যে বইগুলো কবিরা লিখেছেন ইতিহাসের ঘটনা অবলম্বন করে, কিন্তু সেগুলো কিন্তু ইতিহাস নয়, সেগুলো কাব্য। যেমন হর্ষচরিত, এরকম আরো অনেক আছে, তবে সাম্যচরিত। এগুলো থেকে আমরা প্রচুর ইতিহাসের তথ্য পাই, কিন্তু এগুলোকে আমরা ইতিহাসের বই বলতে পারি না। তার কারণ এখানে লেখকেরা যেমন হর্ষচরিতে পাঠভক্ত ইতিহাসের প্রতি বিশ্বস্ত ছিলেন, অর্থাৎ ইতিহাসকে সঠিকভাবে তুলে রাখা, তুলে ধরার জন্য তিনি বইটা লিখেন। হর্ষচরিতে বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী লিখেছেন, এমন ভাবে লিখেছেন যে ঘটনা হর্ষবর্ধন নিজেও শোনেন। হর্ষবর্ধনই জীবনশৈলী লিখেছেন, কিন্তু হর্ষবর্ধন নিজেও শোনেন। তার মানে সেগুলো কতটা সত্যি সেটা নিয়ে সন্দেহ আছে। ঠিক যেভাবে আমার সম্পর্কে নানা প্রিয় বর্ণনা দেওয়া হয়েছে, তার মধ্যে অনেক কটাই আমার কাছেও মিলছে। সেরকম বাণভট্ট হর্ষচরিতে এমন অনেক কথা বলেছেন যেটা বাণভট্ট বানিয়ে বলেছেন। এরকম উদাহরণ আছে। সেই জন্য হর্ষচরিতে আমরা ইতিহাসের বই বলি না, কাব্য বলি। কাব্য মানে তো কবি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না, তিনি কবিতা লিখেছেন, সেখানে সবসময় সত্যি বলতে হবে, কাব্য মানে কোনটাই বানানো গল্প হতে হবে। সুতরাং ঐতিহাসিক কাব্য থেকে আমরা ইতিহাসের কিছু ঘটনা পাই, এটার গুরুত্ব কম নয়, কিন্তু ইতিহাস নয়। তারপর রয়েছে কোয়াসি হিস্টোরিক্যাল কাব্য, মানে যে কাব্যগুলোকে আমরা আধা ঐতিহাসিক বলি, অর্থাৎ যেসব বইয়ের ঘটনাগুলো সম্পর্কে আমাদের একটু সন্দেহ আছে অথবা প্রমাণিত হয়নি, সেগুলো কি? যেমন রামায়ণ মহাভারত কোয়াসি হিস্টোরিক্যাল, হয়তো কোনোটাই সত্যি অথবা সত্যি নয়, কিন্তু আমাদের কাছে পরিপূর্ণ প্রমাণ নেই। তারপর রঘুবংশ, তারপর বুদ্ধচরিত, এই যে বইগুলো, এই বইগুলো কিন্তু সবই ইতিহাসের ঘটনা অবলম্বন করেই লিখি। যেহেতু আমাদের দেশের কোনো সামগ্রিক ইতিহাসের বই নেই, তাই এইগুলোকে আঁকড়ে ধরতে হচ্ছে আমাদের। তাছাড়া আমাদের দেশের একটি প্রাচীন গৌরব, এটা আমরা জানতে পারবো যদি না আমরা রিকনস্ট্রাক্ট করতাম এবং যদি না এপিগ্রাফির সাহায্য পেতাম। তাছাড়া আমরা কখনোই দাবি করতে পারতাম না যে এই ভারত একটা সুপ্রাচীন সভ্যতা ছিল। ওই শুধুমাত্র বেদ আর কয়েকটি সংস্কৃত কয়েকটি গ্রন্থ এবং ওই সিন্ধু সভ্যতার আবিষ্কার হওয়ার পরে সিন্ধু সভ্যতার যে কাহিনী, যেটা আমরা জানতে পেরেছি, এটা ছাড়া আমাদের কাছে কিন্তু বলার মতো কিছু ছিল না। এছাড়া রয়েছে মিসলেনিয়াস ওয়ার্কস, বৌদ্ধ, জৈন এবং কাশ্মীরি পণ্ডিতদের লেখা কয়েকটা এমন গল্প যেখান থেকে আমরা ইতিহাসের অনেক তথ্য পাই, কিন্তু সেগুলো তো আমরা ইতিহাস বলতে পারি না, কিন্তু ইতিহাসের তথ্য না। এবার আমি চলে আসছি এপিগ্রাফি বা অভিনয় বিদ্যাটা কাকে বলে। এপিগ্রাফি বা অভিনয় বিদ্যা কাকে বলে এটা সবার জানার কথা নয়, কারণ এগুলো একটু মাস্টার্সের পরে ডক্টরেট করার সময় ছেলেমেয়েরা বেশি পড়ে, এখনো হয়তো কিছুটা পড়ছে না। সেটা হচ্ছে অভিলেখ বিদ্যা। এটা হচ্ছে একটা ঐতিহাসিক ডকুমেন্ট, যে ডকুমেন্টটা খোদাই করা হয়। কখনো পাহাড়ের গায়ে, কখনো তামার ফলকে, কখনো লোহায়, কখনো বা অন্যান্য মেটালে, এমনকি কখনো কখনো ইট, এইরকম জায়গা। কিন্তু মনে রাখতে হবে এপিগ্রাফ বা ইনস্ক্রিপশন একই কথা, মূলত একই কথা,
তাকেই বলে যেটা লেখা যায়, খোদাই করতে হয়, ছেড়ে হাতে ঠুকে ঠুকে খোদাই করে লিখতে হয়। সেই ধরনের ঐতিহাসিক ডকুমেন্টে বলে এপিগ্রাফ। আর সেই অভিলেখ, এই অভিলেখগুলোকে চর্চা করার যে বিদ্যা, তাকে আমরা বলি অভিলেখ বিদ্যা, এপিগ্রাফ। সারা পৃথিবীতে এখন একটা জনপ্রিয় সায়েন্স, কারণ এই অভিলেখ থেকে আমরা কিন্তু সরাসরি আমাদের প্রাচীন পূর্বপুরুষদের সঙ্গে কানেক্ট করতে পারি। কারণ এটা আমাদের নিজেদের হাতের লেখা, হাতের লেখা মানে পেন দিয়ে নয়, হাতুড়ি দিয়ে, কিন্তু তারা তো নিজেরা লিখেছেন। মানে এটা থেকে কোনো এটা কোনো মিথ্যা হতে পারে। সেই জন্য এই অভিলেখগুলোকে আমরা ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স বা এলিমেন্ট বা উপাদান বলে মনে করি। তো এপিগ্রাফের ভেতরে আমরা অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সাব সাবজেক্ট বলা যেতে পারে, যেগুলো এপিগ্রাফের অন্তর্ভুক্ত, কিন্তু আলাদা ব্রাঞ্চ হিসেবেও সেগুলোকে স্টাডি করা যায়। যেমন নিউমিসম্যাটিক্স, মানে মুদ্রাবিদ্যা, মুদ্রাতত্ত্ব। প্রাচীন ভারতে বা প্রাচীন পৃথিবীতে এখন যেমন আমরা কয়েন ব্যবহার করি, তখন তারা কি ব্যবহার করতেন? তখনও কয়েন ব্যবহার করতেন, কিন্তু সেই কয়েন দেখতে কেমন ছিল, সেই কয়েনের মূল্য কত ছিল। এখন যেমন 1 টাকা 10 টাকার কয়েন আমরা পাই, তখন কিরকম ভাবে কয়েন ব্যবহার করা হতো, কয়েনের উপর কি লেখা থাকতো, এই বিদ্যা থেকে এটাকে স্টাডি করতে আমরা বহু কিছু জানতে পারি। এটাকে বলে নিউমিসম্যাটিক্স। তারপরে মনে করছে অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি বানান, বানান এবং তার সঙ্গে কিছুটা উচ্চারণ, শব্দের উচ্চারণ। এই যে আমরা বাঙালিরা অন্তস্থ ব এবং বর্গীয় বকে এক করে ফেলেছি, আমাদের কাছে সব বই সমান। আমরা যা যা বল করি, যা যা ব, অন্তস্থ অকে বর্গীয় জ বলি। কিন্তু এটা যদি উত্তর ভারতে কোথাও বেড়াতে যাও, তাহলে শুনবে তারা বলছে জায়গা বল, জায়গা বল। তারা অন্তস্থ জকে জ বলবে না, এবং বকে যে বটা অন্তস্থ ব, মানে জড় যে ব, সেই বটাকে ব বলবে না, ব বলবে। তাহলে উচ্চারণটা আলাদা হয়ে গেল, তার বানানটা আলাদা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এইটা স্টাডি করা হচ্ছে অর্থোগ্রাফি। ভবিষ্যতে যারা এপিগ্রাফি নিয়ে পড়াশোনা করবে, তাদের অ্যাডভান্স কিছু কথা এটা থেকে কালেক্ট করতে পারবে। তারপরে হচ্ছে আইকনোগ্রাফি। আইকনোগ্রাফি মানে হচ্ছে মূর্তিতত্ত্ব, স্কাল্পটিং, স্কাল্পচার, ভাস্কর যারা ভাস্কর্য তৈরি করেন, মূর্তি তৈরি করেন, তারা যখন মূর্তি তৈরি করেন তখন একটা 10 ফুটের মূর্তি চোখটা ঠিক কত বড় হবে। এখন তো আমরা এনলার্জ করতে পারি একটা জিনিসকে, কাগজে লেখাকে এনলার্জ করতে পারি, আবার রিডিউস করতে পারি, ছোট করতে পারি। যেভাবে আমাদের কণ্ঠের সঙ্গে আমরা ভলিউমটা বাড়াতে পারি, কমাতেও পারি। সেরকম ভাবে বড় করলে আঙুলের নখটা কত বড় হবে, আঙুলটা কত বড় হবে, আর ছোট করলে সবকিছু সমানুপাতিক ভাবে কিভাবে কমবে, এই তত্ত্বটা, এটা হচ্ছে আইকনোগ্রাফি। তার সাথে আরো অনেক কিছু আছে, অবশ্যই ঐতিহাসিক ব্যাপারগুলো অবশ্যই আছে। আইকনোগ্রাফি একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। দেবদেবী বা অন্যান্য প্রাণীর যে মূর্তি আমরা দেখি, সেই মূর্তিগুলোর ডিটেইলস এখান থেকে পাওয়া যায়। কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা স্টাডি করতে হয়, কিভাবে তার থেকে আমরা নানা ধরনের কথা আবিষ্কার করতে পারি। তারপরে রয়েছে হিস্টোরিক্যাল জিওগ্রাফি। হিস্টোরিক্যাল জিওগ্রাফি মানে হচ্ছে ঐতিহাসিক, বাংলা হচ্ছে ঐতিহাসিক ভূগোল। ঐতিহাসিক ভূগোল মানে কি? ঐতিহাসিক ভূগোল মানে হচ্ছে বর্তমানে পৃথিবীকে আমরা যেভাবে দেখছি সেটা হচ্ছে প্রেজেন্ট জিওগ্রাফি। কিন্তু প্রাচীন ভারতে বা প্রাচীন পৃথিবীতে দেশটা বা পৃথিবীটা এইরকম ছিল না, অন্যরকম ছিল। তখনকার দিনে কিরকম ভূগোল ছিল যেটা এখন নেই, সেইটা স্টাডি করার নাম হচ্ছে হিস্টোরিক্যাল জিওগ্রাফি। যেমন ধরো উদাহরণ দিই, রোজ মনে তো আমার বেশি হয়ে যাচ্ছে না, ছাত্রছাত্রীরা ঠিক খুব একটা ইন্টারেস্টেড হচ্ছে না মনে হচ্ছে।
একটু অ্যাডভান্স তো, একটু অ্যাডভান্স মানে যখন নেগেটিভ করবে, পিএইচডি করবে বা রিসার্চ করবে তখনকার জন্য বলছি। এখনকার জন্য তো বলার কোনো প্রয়োজন নেই, এখন বলতে স্যার ম্যাডামরা আছেন বলছে কি। এটাই হবে, একটু কষ্ট করে হয়তো শোনো, যেটুকু কথা খাতায় এবং মাথায় থেকে যাবে সেটা কাজে লাগবে। আচ্ছা, হিস্টোরিক্যাল জিওগ্রাফি, ঐতিহাসিক ভূগোল। যেমন ধরো শাহজাহান যখন তাজমহল বানিয়েছিলেন তখন যমুনা নদীর জল তাজমহলে এসে ধাক্কা পাবে। 400 বছর আগের ঘটনা। এখন তাজমহল যারা দেখেছে তারা জানে যমুনা কত দূরে চলে গেছে। বাইনাকুলারকে দেখতে হবে যমুনা কোথায়, সেই যমুনার জল। তাহলে এত দূরে চলে গেলে কি করবো? তাজমহল তো যেখানে থাকার সেখানেই থাকবে। যমুনা তাজমহলে ধাক্কা খেয়ে আর এগোতে না পেরে অন্যদিকে চলে গেছে। আর সেই সময় কোনো লেখায় তো এটা বলা থাকবে যে যমুনা নদীর জল তাজমহলে আছড়ে পড়বে, কিন্তু এখন সেটা নেই। সেই জন্য এখন সেটা জিওগ্রাফি, কিন্তু হিস্টোরিক্যাল জিওগ্রাফি, যে জিওগ্রাফিটা এখন আর নেই। ঠিক যেরকম ভাবে অস্ট্রেলিয়া এখন একটা আলাদা মহাদেশ, কিন্তু আজ থেকে 20,000 বছর আগে অস্ট্রেলিয়ায় কিন্তু এশিয়া থেকে মানুষ হেঁটে বা ঘোড়ায় করে যেতে পারত। তখন ঘোড়ার চল ততটা হয়নি, কিন্তু হেঁটে যেতে পারত, হেঁটে অস্ট্রেলিয়ায় যেতে পারত, মাঝখানে সমুদ্র পড়ত না। কিন্তু সুনামির ফলে মহাদেশটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সেই জন্য এটা হচ্ছে হিস্টোরিক্যাল জিওগ্রাফি, তখনকার দিনের ভূগোল, যেটা এখন আর প্রেজেন্ট নেই। তারপর হচ্ছে প্যালিওগ্রাফি। প্যালিওগ্রাফি মানে হচ্ছে আমরা যে স্ক্রিপ্ট দেখি, যে বাংলা লিপি, দেবনাগরী লিপি, যেটা আমরা সংস্কৃত ব্যবহার করি, বা ইংরেজি লিপি, বা তামিল, বা অন্যান্য যেসব লিপিগুলো আমরা দেশে বিদেশে ব্যবহার করি, সেগুলো কিভাবে জন্মালো, তার উৎস এইটা বের করে। আমরা সবাই জানি কালিদাস মেঘদূত লিখেছিলেন, তাই তো? কালিদাস মেঘদূত লিখেছিলেন তো? কি লিখেননি? কালিদাস তো লিখেছেন, পার্থপ্রতিম দাস তো লিখেননি। সামনে তো অনেকটা এক, তাই বলে কি আমি মেঘদূতের রচনা লিখে করবো? তাহলে কালিদাস হ্যাঁ বলো। ও আচ্ছা, চা খাচ্ছ, চা থেকে ঝাঁটা বলা যায়। কিন্তু কালিদাস কোন লিপিতে লিখেছিলেন? ভাষা তো সংস্কৃত, লিপিটা কোনটা? এটা তো কেউ জানে। তিনি লিখলেন কোন লিপি? এটা ওটা কথা ছিল না যে তিনি শ্লোকটা উচ্চারণ করে আবার রেকর্ড করে দেবো, তাও মোবাইল। যদিও মহাভারতে একটা উল্লেখ আছে, যেখান থেকে অনেকে বলেন যে ভয়েস রেকর্ডের একটা প্রাথমিক ধারণা তখন পাওয়া গিয়েছিল। এটা এখনো সম্পূর্ণ প্রমাণ হয়নি, কিন্তু কিছুটা হয়নি। সে আলাদা। এখানে প্যালিওগ্রাফি মানে হচ্ছে কোন সময় কোন স্ক্রিপ্ট ভারতবর্ষে চালু ছিল এবং সেটা কিভাবে বর্তমান বাংলা হরফে এসে পৌঁছেছে বা দেখলাম। এখন আমরা যেভাবে ক লিখি, সেই কটা 1000 বছর আগে মানুষ কিভাবে লিখত, 2000 বছর আগে মানুষ কিভাবে লিখত, কিভাবে বিবর্তিত হয়ে এখনকার দিনের কয়েক রূপান্তরিত হয়েছে। এই স্টাডিটার নাম হচ্ছে প্যালিওগ্রাফি বা লিপিবদ্ধ। তাহলে এইগুলো সব এপিগ্রাফির মধ্যে পড়ে। তাহলে এপিগ্রাফিটা কি? এপিগ্রাফি হলো একটা ঐতিহাসিক ডকুমেন্ট, যে ডকুমেন্টটা খোদাই করতে হয় এবং পাথর, লোহা, তামা ইত্যাদির উপর লিখতে হয়। তামার উপর কিভাবে লেখা যাবে? তামার উপর লেখা সহজ। তামার উপর আমরা লিখতে পারবো না। তামাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গলিয়ে একটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেশন করার পরে খুব অল্প সময়ের মধ্যে লিখে ফেলতে হয়। শক্ত হয়ে গেলে আর কখন লেখা যাবে। এই পদ্ধতিগুলো আবিষ্কার করা, এই পদ্ধতিগুলো স্টাডি করা, এটা হচ্ছে প্যালিওগ্রাফি। তাহলে এপিগ্রাফি হলো এই জিনিসটা, যেটা খোদাই করতে হয় পাথরে, তামায়, লোহায়, ইটে বা অন্য কোনো মেটালের উপর খোদাই করতে হয়, সেই হাত দিয়ে লিখতে হয়।
এইখান থেকেই আমরা সব থেকে বড় ইতিহাসটা পাই। পৃথিবীর যেখানে যেখানে ইতিহাস পাওয়া গেছে, প্রাচীন ইতিহাস জানা গেছে, সেখানে আর্কিওলজি এবং এপিগ্রাফি এই দুটো সাহায্যেই কিন্তু জানা গেছে। কারণ সাহিত্যের জন্ম 3000 বছরের আগে খুব একটা হয়নি, পাওয়া যায়। অল্প স্বল্প ছিল, কিছু লেখা হতো, সামান্য সাহিত্য ছিল, অল্প বিস্তার লেখা। এপিগ্রাফি হচ্ছে প্রাচীন পৃথিবী, শুধু ভারতের নয়, প্রাচীন পৃথিবী ইতিহাস জানার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স। আচ্ছা, আমি এইটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এপিগ্রাফিক লিটারেচার। এটা দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করছে। এখানে দেখা হচ্ছে রং দেওয়া আছে, এই ব্রিটিশ কালার আছে, এই কালারগুলো রিপ্রেজেন্ট করছে। একটু মাইনর চেঞ্জেস হবে তখন, কিন্তু আমি অতটা করিনি না, আমি হাতে সময় ছিল না, আমি একটাকেই দুটোকে নিয়ে রিপ্রেজেন্ট করছি। সেটা হচ্ছে এই নীলটা হচ্ছে সংস্কৃত। ভারতীয় যে প্রাচীন সাহিত্য আছে তার মধ্যে সংস্কৃত সাহিত্যের কন্ট্রিবিউশন বা সংস্কৃত সাহিত্যের কোয়ান্টিটেটিভ কন্ট্রিবিউশন হচ্ছে ওই 60%। তারপরে এইটা হচ্ছে এই যে লাল, এটা হচ্ছে তোমার তামিল, তারপরে বাকিটা প্রাকৃত, ওটা প্রাকৃত, তারপরেরটা হচ্ছে তামিল, আর তারপরেরটাও তামিল ভাষা অন্যান্য দক্ষিণ ভারতীয় ভাষা, যেমন বাংলা, তেলুগু, কন্নড়, বিশেষ করে কন্নড়। আবার এই একই কন্ট্রিবিউশন, একই পাইচার, আমার ডেটাগুলো সব একই ছিল বলতে গেলে, মাইনার 2% 1% আলাদা ছিল, সেটা আমি আর আলাদা করিনি। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এপিগ্রাফি লিটারেচার, এর মধ্যে এই নীলটা রিপ্রেজেন্ট করছে সংস্কৃত ভাষায় লেখা অভিলেখ। তারপরেরটা এটা লাল, ওটা হচ্ছে প্রাকৃত ভাষা বলে একটা ভাষা ছিল, যেটা জনগণের মুখের ভাষা ছিল। সংস্কৃত একটু সম্মানের ভাষা ছিল, মুখের ভাষা ছিল বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃত। সংস্কৃত মুখের ভাষাও ছিল, কিন্তু লিখিত ভাষাও ছিল। আর প্রাকৃতটা মূলত কথ্য ভাষা ছিল। প্রাকৃত ভাষা লাল, ওটা রিপ্রেজেন্ট করছে। তারপরে দুটো তামিল হরফে লেখা, আমি স্ক্রিপ্টে কভার করছি। এপিগ্রাফিক লিটারেচার মানে সেই স্ক্রিপ্টে লেখা এবং সেই ভাষা, অবভিয়াসলি সেই ভাষা সংস্কৃত ভাষা এবং লিপিটা আলাদা। প্রাকৃত একই লিপি, তামিল লিপি এবং একাম অন্যান্য দক্ষিণ ভারতীয় লিপি। এই হলো মূলত এপিগ্রাফিক লিটারেচার। আমি আরেকটা পরে বলে দেবো যাতে জিনিসটা আরো পরিষ্কার। প্রথমবার শুনলে একটু অস্পষ্ট লাগবে, যতক্ষণ শুনবে ততক্ষণ এটা পরিষ্কার হয়ে গেছে আমার। আচ্ছা, এবার একটা ছোট্ট কথায় বলে দিই, এই যে অভিনয় বিদ্যা, তোমরা তো সংস্কৃতির বিভিন্ন ব্রাঞ্চের কথা জানো, যেমন দর্শন, বেদ, কাব্য, ব্যাকরণ, ধর্মশাস্ত্র, আয়ুর্বেদ, ধর্মশাস্ত্র বা স্মৃতি, আয়ুর্বেদ, এগুলো সংস্কৃতির একটা করে স্পেশালাইজেশন। সেই রকমই একটা স্পেশালাইজেশন হচ্ছে এপিগ্রাফি। যদিও এখন পৃথিবী থেকে এই স্পেশালাইজেশন ব্যাপারটা তুলে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীতে কোনো সাবজেক্টে কোনো স্পেশালাইজেশন তুলে দেওয়া হচ্ছে, শুধু সংস্কৃতি নয়, কোনো জায়গায় কোনো স্পেশাল নেই। কেন স্পেশাল নেই সেটার অনেক কারণ আছে। এখন কেউ স্পেশাল পেপার করে না, এখন অপশনাল গল্প পেপার, সেটা অন্য প্রসঙ্গ, যেটা তোমাদের এখন এত অবকাশ না জানলেও চলবে। কিন্তু এই এপিগ্রাফি স্টাডিজ, এপিগ্রাফি নিয়ে চর্চাটা কিন্তু এটা হচ্ছে কনিষ্ঠ সন্তান সংস্কৃতি, মানে তারপরে আর কারো জন্ম একদম লেটেস্ট, সর্বকনিষ্ঠ। এপিগ্রাফি নিয়ে চর্চা কেন হয়নি, তার কারণ যে লিপিগুলোতে লেখা হয়েছে ভাষাটা, বইগুলো, সেগুলো আমাদের কাছে পরিচিত ছিল। সেই জন্য দু রকমের ক্ষতি হয়েছে। একটা জিনিস ভেবে দেখো, দু রকমের ক্ষতি হয়েছে।
কবিতা হচ্ছে যে প্রচুর সংস্কৃত বই যেটা প্রাচীন লিপিতে লেখা 2000 বছর আগের লিপিতে লেখা, সেটা আমরা হারিয়ে ফেলেছি, পড়তে পারিনি। এখন যদি এমন লিপিতে লেখা হয় যে লিপিটা আমরা জানি না, তাহলে সেটা কোন ভাষায় লেখা সেটাও তো বুঝতে পারবো না। তার ফলে সেটা আমাদের কাছে দূরে সরে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে। আর যেখানে পাহাড়ে, তামায়, তাম্রপাত্রে এই ঐতিহাসিক ডকুমেন্টগুলো লেখা হয়েছে, সেগুলো আমরা পড়তে পারছি না। তার ফলে এগুলোর মানে এটা আমাদের কাছে খেলার বিষয় ছাড়া কি খেলনা ছিল না। এই দেখ ওর মানুষটাকে কি সব লিখে রেখেছে, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু আকবর একটু চেষ্টা করছে, আর আকবর আবুল ফজল, যিনি আইন-ই-আকবরী লেখক, বিখ্যাত লেখক আবুল ফজল, তোমার নাম শুনেছ, তিনি তার আইন-ই-আকবরীতে, মানে সেটা তিনি আকবরের জীবন লিখেছিলেন, আইন-ই-আকবরী আকবরের সম্পর্কে লিখেছিলেন, এবং অবশ্যই ওই বান ভাটের হর্ষচরিতের মতো আকবর আব্দের কথা নিয়ে শুনি। কারণ একটা স্তুতি ছিল, স্তুতি থাকলে কিছু অতিশান্তি থাকবে, মানে পুরোটা ঠিক হবে। কিন্তু যাই হোক, সেখানে আবুল ফজল বলছেন যে প্রচুর শিলালিপি ধরনের লেখা আমরা পাচ্ছি, কিন্তু এটা কি আমরা বুঝতে পারছি না। যাহা বলা, আপনি যদি একটু ব্যবস্থা করতে এগুলো পাঠোদ্ধার করা, তাহলে আমরা এই দেশটা সম্পর্কে আরো অনেক কথা জানতে পারবো। আমরা তখন বললেন যে ভালো কথা বলেছ, তাহলে একটু চেষ্টা করে দেখো না। কিন্তু এত বছর কিছু আগে আমি দিচ্ছি, চেষ্টা তিনি করেছিলেন বছর খানেক, তারপর সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। কম্পিউটার গ্রাফিক্স তখন ছিল না, সম্ভব হয়নি, সেগুলো তিনি পরিত্যাগ করেছিলেন। তারপরে বহুদিন আর এই ইনস্ক্রিপশনের পাঠোদ্ধার করা যায়নি, যেমন সিন্ধু সভ্যতা লিপির পাঠোদ্ধার আমরা করতে পারছি না। ফলে সিন্ধু সভ্যতা আসলে কিভাবে তৈরি হলো, কিভাবে ধ্বংস হলো, বা তার মানুষেরা কি জীবিকা নিতেন বা কি, এটা কিছুই জানতে পারছি না। কিন্তু এটুকু বুঝতে পারছি সেটা খুব উন্নত সভ্যতা ছিল, কিন্তু আর বেশি কিছু জানতে পারছি না। তো সেইখানে বহুদিন 16th সেঞ্চুরিতে আকবর চলে যাওয়ার পর 18th সেঞ্চুরি শেষ ভাগে উইলিয়াম জোন্স যখন এশিয়াটিক সোসাইটি তৈরি করলেন, তখন আবার নতুন করে এই চর্চাটা শুরু হলো, কিন্তু পারা যায়নি। তবে চর্চাটা শুরু হলো, চেষ্টা শুরু হলো কি করে এই লিপিগুলোকে পাঠোদ্ধার করা যায়। অবশেষে সাফল্য এলো জেমস প্রিন্সেপের মাধ্যমে 1837 খ্রিস্টাব্দে। তিনি সম্রাট অশোকের যে লিপি, যেগুলো ভারতবর্ষের একেবারে প্রায় কাশ্মীর কেন, তখনকার ভারত মাত্র আফগানিস্তান অব্দি, আফগানিস্তান থেকে একেবারে কন্যাকুমারিকা অব্দি যত জায়গা ছিল, সব জায়গায় তিনি একটা করে পাহাড় বেছে নিয়ে সেখানে তিনি তার অনুশাসনগুলো লিখিয়েছিলেন, সেগুলো পাঠোদ্ধার করলেন। জেমস প্রিন্সেপের জন্ম যদি এই পৃথিবীতে না হতো, তাহলে এপিগ্রাফি বলে কোনো সাবজেক্ট থাকতো না। তিনি ভালো করেছেন না মন্দ করেছেন তোমরা বিচার করো। তিনি জন্মেছিলেন বলেই তোমাকে এই লেকচারটা শুনতে হচ্ছে, তাই না? তিনি না জন্মালে আমার এখানে আশা হতো। যাই হোক, 1861 সালে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করলেন। তখন তারা বুঝতে পেরে গেছেন এই দেশটা একটা অনন্য সাধারণ দেশ, আর 5টা সভ্যতার চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। তিনি ভালো ইংরেজও ছিল, অনেক ভালো ইংরেজও ছিল, যেমন জেমস প্রিন্সেপ, আলেকজান্ডার কানিংহাম, ডেভিড হেয়ার, লর্ড রিপন, এরা খুব ভালো মানুষ ছিলেন। আমার মায়ের সঙ্গে ভর্তি ছিল, সেটা তোমরা জানো। তো যাই হোক, সামান্য হলেও কয়েকজন ইংরেজ ভালো ছিল, উইলিয়াম জোন্স, এদের তুলনা হয়। তো তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করলেন। একেবারে শেষে 1974 সালে মাইসোর, মহিষাসুরের জায়গা যেটা বলা হয় মহীশূর, সেই মহীশূরে এপিগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার জন্ম হল। ভারতবর্ষের সমস্ত ইনস্ক্রিপশনের খোঁজ খবর সেখান থেকে পাওয়া যাবে, তার রেপ্লিকা সেখানে আছে, এবং
এখান থেকে সারা পৃথিবীর মানুষেরা যারা এপিগ্রাফি নিয়ে আগ্রহী তারা বুঝতে পেরে গেছে যে এপিগ্রাফি চর্চা করলেই প্রাচীন পৃথিবীকে আবিষ্কার করা যাবে, অন্য কোনো উপায় নেই। সেই বিখ্যাত অফিসটি প্রতিষ্ঠিত হল। এই হলো সংক্ষেপে এপিগ্রাফি স্টাডিজ। আমি এটা নিয়ে একটু বেশি বললাম এই কারণে অনার্সে এটা পাঠ্যক্রমে আছে, সব জায়গায় নেই, আমি জানি না এখানে আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা বলুন। আচ্ছা, এবার অভিনয় সম্পর্কে সব চালিয়ে দিত সবাই ঠিক আছে, আমি বলে যাচ্ছি। প্রাচীন ভারতের ইতিহাস জানতে এপিগ্রাফি কিভাবে সাহায্য করেছে এটা তো আজকে আমরা আলোচ্য বিষয়। অর্থাৎ যদি ইনস্ক্রিপশন না থাকতো তাহলে আমরা কি কি জানতে পারতাম না। এটা লিস্ট একটা লম্বা, এটা 100-150 পাতার বই হয়ে যাবে, শুধু লিস্ট দিলেই বই হয়ে যাবে। আমি তো অতটা করতে পারবো না, সেখানে আমি খুব সংক্ষেপে যেটা না বললে নয়, আমি শুধু সেটাই ইনস্ক্রিপশন না পাওয়া গেলে, অর্থাৎ এপিগ্রাফি চর্চা না হলে আমরা পৃথিবীর সর্বকালের সেরা রাজা অশোকের নাম জানতে পারব। অশোকের নাম কোনো সাহিত্যে পাওয়া যায় না। এত বড় একজন রাজা, তার নাম ভারতবর্ষের কোন সাহিত্যিক কখনো করেন, শুনেও উচ্চারণ করেন। বাই চান্স বলে ফেলতে পারবেন যে প্রাচীন যুগে অশোক নামে একজন রাজা ছিলেন, তিনি এই করেছেন, উচ্চারণ করেন। একটা সিংহলী বই পাওয়া যায়, শ্রীলঙ্কার বই, যেটা সংস্কৃত একাদশ, অশোক নাম, অশোকের সম্পর্কে লেখেন, মানে যেগুলো অশোকের সম্পর্কে চালু আছে বাজারে, সেই রকম কিছু কথা নিয়ে একটা বই লিখে লেখা হয়েছিল, যেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। ওই অশোকাবদান দেখে কেউ বিশ্বাস করবে না যে অশোক নামে একজন সত্যি রাজা কেউ ছিলেন, আর তারপর তো এত বড়ভাবে রাজা তারপর যেগুলো করেন। ভাগ্যিস এই ইনস্ক্রিপশনগুলো আমরা পেয়েছিলাম, এই অশোক এবং মৌর্য বংশ সম্পর্কে আমরা এত কথা জানতে পেরেছি। তাহলে ভেবে দেখো, পৃথিবীতে যাকে এই মুহূর্তে সর্বকালের সেরা রাজা বলা হচ্ছে, 1998 সালে সুইডেনের ভোটে পারবে পৃথিবীর সর্বকালের সেরা রাজা কে, এটা নিয়ে একটা ঐতিহাসিক মোটামুটি হয়েছিল। 1998 সালে সুইডেনের ভোটে পারবে ঘটনাচক্রে আমিও সেখানে উপস্থিত ছিলাম, ভোট আমিও দিয়েছি। সুতরাং আমি কাকে ভোট দিয়েছি সেটা বলার জন্য কোনো পুরস্কার নেই, সবাই বুঝতে পারছে আমি অশোককে ভোট দিয়েছি। একে সংস্কৃতের লোক, তারপর আমার ভারতে তাই দিয়েছিল। কিন্তু ইউরোপিয়ানরা চেষ্টা করেছিল আলেকজান্ডার দ্য গ্রেট অথবা জুলিয়াস সিজারকে পৃথিবীর সর্বকালের সেরা রাজা করতে। যাই হোক, হয়নি সেটা। আর আফ্রিকানরা চেয়েছিল তুতেনখামেন, ইজিপ্ট পিরামিডের রাজা তুতেনখামেনকে এখনো করবে। যাই হোক, সেটা হয়নি। আলটিমেটলি খুব ক্লোজ কম্পিটিশনে অশোক পৃথিবীর সর্বকালের সেরা রাজা তকমাটা পেয়েছেন। কিন্তু পরে ইউরোপিয়ানদের এটাতে একটু হাতে ঘা লাগলো, যে তাদের আলেকজান্ডারকে পিছনে ফেলে দেওয়া হয়েছে। আলেকজান্ডার চলে গেছেন 2 নম্বরে, 3 নম্বরে তুতেনখামেন, 4 নম্বরে জুলিয়াস সিজার। এটা তাদের মর্যাদায় লেগেছে। তাই তারা পরবর্তীকালে ওটাকে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগের সেরা রাজা বা শাসক, এই এরকম 3টে তালিকা তৈরি করবেন। প্রাচীন অশোক থেকে গেলেন, মধ্যযুগে চেঙ্গিস খান হলেন সর্বকালের সেরা। কিন্তু অন্য প্রসঙ্গে বলছি কারণ বিষয়টার গুরুত্ব বোঝা যাচ্ছে। চেঙ্গিস খান মধ্যযুগে সর্বকালের সেরা রাজা। আমি বক্তৃতা
এটা পৃথিবী করেছে, সুতরাং এর দায় আমার। তারপরে বীর পৃথিবীতে ছিল না, এটা ঠিক কথাই। তারপরে বীর পৃথিবীতে ছিল না, কিন্তু একজন যোদ্ধাকে করাটা কতটা সম্ভব সেটা আমি ঠিক জানি না, আমি সম্ভব নয়। যাই হোক, চেঙ্গিস খান একটি অসামান্য মহাপুরুষ ছিলেন, যে দিক থেকে হোক না কেন তিনি এক নম্বর আর নেপোলিয়ান আধুনিক যুগ। এই এপিগ্রাফির এইটা হচ্ছে পুরস্কার, যে অশোক এবং মৌর্য সাম্রাজ্যকে মৌর্য সাম্রাজ্য ভারতবর্ষকে এবং পৃথিবীকে উপহার দিয়েছে। 2 নম্বরে চন্দ্রগুপ্ত মৌর্য রুল, এটা ওটার মধ্যেই পড়ে গেল। চন্দ্রগুপ্ত মৌর্য তো আরো আগে, তার সম্পর্কে আমরা জানতে পারলাম ইনস্ক্রিপশনের দৌড়। তারপরে 5 জন সেরা রাজা, ভারতবর্ষ থেকে ওই 100 জন সেরা রাজার তালিকায় মাত্র 10 জন ছিলেন। অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, খারপেল, গৌতমীপুত্র সাতকর্ণী, ধর্মপাল, শিবাজি এবং আকবর। আমি জানতাম এইরকম বক্তৃতা হলে ছাত্রছাত্রীরা যে থাকবে না, সেটা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, তাদের দোষ দিয়ে লাভ নেই। আর এটা শুনতেই পাবেন, যেটা শুনলে ডাইরেক্ট কোনো বেনিফিট নেই, সেটা কেন শুনবে? ভবিষ্যতের জন্য বক্তৃতা ভবিষ্যতেই শুনবেন, এখন শুনবে কেন? ঠিক কথা, আমি ভালো লাগে। সেই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম আমি এমন একটা সাবজেক্ট রাখতে চাই যেটা হয়তো অনার্সে পড়াবো। যাই হোক, যারা আছে তাদের জন্য বলি, নর্মালি এটা আমার এক্সপিরিয়েন্স হয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্দো শক এবং ইন্দো গ্রিক, এই কুষাণ, কনিষ্ক, এটার কথা আমরা জানতে পারবো। তারপর ইন্দো গ্রিক, আমি একটা নাম বলতে ভুলে গেছি, সেরা রাজাদের তালিকায় ভারত থেকে আরেকজন ছিলেন, তিনি কিন্তু ভারতীয় নন, তিনি গ্রিক, কিন্তু ভারতের রাজা ছিলেন। তার নাম হচ্ছে মেদিন বা মিনান্ডার। এই মিনান্ডারকে অনেকে সর্বকালের সেরা রাজার তালিকা পেতে চেয়েছে, সত্যি অসামান্য রাজা ছিলেন। তো সেই মিনান্ডার, ইন্দো গ্রিক, এর নামটা আমরা কোথা থেকে জানলাম? কোনো সাহিত্যে তো নেই, আর একটা বইতে অবশ্য আছে, সেই বইটার নাম হচ্ছে মেনিন্দ কনহর। এটা একটা পালি বই, এই বই থেকেও কিছুটা পাওয়া যায়, কিন্তু মূলত পাওয়া যায় ইনস্ক্রিপশন থেকে। তাছাড়া এটির নাম আমরা জানতেই পারবো। এই যে খারবেল, ওড়িশার রাজা, এটা আমি পরে বলবো, ওনার ইনস্ক্রিপশনের কথা বলবো, তখন আমি বলতে গিয়ে তার কথা বলতে হবে। মানে ইনস্ক্রিপশন না পেলে ভারতবর্ষের ইতিহাসে 10%ও আমরা জানতে পারবো। পৃথিবীতে মাত্র 2 জন রাজা বনের বয়ে যুদ্ধ ত্যাগ করেছিলেন। আমি অস্ত্র ত্যাগ করলাম, এবার যদি আক্রমণ করতে চাও করো। কি আশ্চর্য কথা! খারবেল এবং অবশ্যই অশোক, এই দুজনের আমলে তারা অস্ত্র পরিত্যাগ করার পর কোনো অ্যাটাক হয়নি। অশোক মিলিটারি করে দিয়েছিলেন, কারো হাতে কোনো অস্ত্র ছিল না। আর তখন যে হারে বিদেশি আক্রমণ হতো, পার্সিয়ান অ্যাটাক থেকে শুরু করে গ্রিক অ্যাটাক, তারপর সেন্ট্রাল এশিয়া থেকে অ্যাটাক, সব গুন্ডা, তারা ইজিলি ভারতে ঢুকে যেতে পারতো এবং ভারতকে দখল করে নিতে পারতো। কিন্তু তারা ভারতকে সম্মান দেখিয়েছে। যে দেশ বলেছে যে আমি যুদ্ধ করবো না, সেই দেশকে আক্রমণ করার সাহস বা ভয় বা সম্ভব সাহস তারা দেখেন, তারা সম্ভব দেখিয়েছে। অ্যাটাক করে, অ্যাটাকটা হলো আমার পুষ্যমিত্র সঙ্গে না হলে 187 খ্রিস্টপূর্ব, অর্থাৎ প্রায় 324 থেকে 313 থেকে 187, তাহলে দাঁড়াচ্ছে 126 বছর, তাই না? তাহলে 126 বছর ভারতবর্ষের কোনো বিদেশি আক্রমণ করে অশোকের অস্ত্র পরিত্যাগ করার পরে ভেবে দেখেন, সারেন্ডার করলে তো হাতে অস্ত্র না থাকলে কেউ পারে না।
ইদানিং কালে অবশ্য দেখছি হাতে হাতে অস্ত্র না থাকলেও পুলিশ তাকে মারে, দেখছি মারার কথা না, হাতে লাঠি থাকে না। আচ্ছা, যাই হোক, তারপর 100টা রয়্যাল রাজবংশ আমরা পেয়েছি, রাজকীয় বংশ, যে বংশ ইনস্ক্রিপশন দিতে আমরা জানতে পেরেছি, যেমন মৈত্র, অধিকর, বাকাটাকা। তারপর ভারতবর্ষে অন্ততপক্ষে 20 জন মহিলা রাজা ছিলেন, মহিলা রাজা। রানী বললে হবে, রানী বলে ঠিক বোঝা যায় যে তিনি রাজার স্ত্রী নাকি নিজেই রাজা, সেটা বোঝা যায় না। তাই আমি রোমেন এমপ্রেসেস কথা লিখেছি, রোমেন কিং কথাটাই পরিচিত বেশি। যেমন সাতকর্ণী নাগম্বিকা খ্রিস্টপূর্ব প্রথম শতকে রাজত্ব করতেন, তখন পৃথিবীর অন্য প্রান্তে রাজত্ব করতেন ক্লিওপেট্রা। তিনি রানী ছিলেন আলেকজান্দ্রিয়া মানে ইজিপ্টের, কিন্তু যারা জুলিয়াস সিজার পড়েছ শেক্সপিয়ারের তারা জানো যে তিনি অ্যান্টনিকে বিবাহ করার ইচ্ছায় রাজ্যভার ছেড়ে রোমে গিয়ে বসবাস করতে শুরু করেছিলেন এবং জুলিয়াস সিজারের শত্রু হয়েছিল। তো যাই হোক, সে ঘটনা আলাদা। ভারতবর্ষেও সেরকম বড় বড় মহিলা রাজা ছিলেন, এদের কথা ইতিহাসে পড়েছ? কেন পড়িনি? কেন আমাদের ইতিহাস বইতে এইসব অসামান্য মহিষী রানীদের কথা নেই? থাকা উচিত ছিল না কি বল? কেন নাগরিকার কথা আমরা পড়বো না? কেন প্রভাবতী গুপ্তার কথা আমরা পড়বো না? কেন আব্বাক্কা চৌদার কথা আমরা পড়বো না? কেন রানী দুর্গাবতীর কথা আমরা পড়বো না? আব্বাক্কা চৌদা পর্তুগিজে যখন ভারত আক্রমণ করেছিল, একটা ইনস্ক্রিপশনে লেখা আছে আব্বাক্কা চৌদা তখন ছিলেন কর্ণাটকের এখানে রানী, রাজা। রানী বলতে বোঝা যাবে না, রাজা মানে সম্রাট। পর্তুগিজরা ছিল তখনকার দিনের সেরা নৌবাহিনী, নৌশক্তি, নেভাল পাওয়ার। অর্থাৎ নদী এবং সমুদ্রে পর্তুগিজদের পৃথিবীতে কেউ হারাতে পারত না। ওরা ছিল ফাস্ট মুভার, এত ফাস্ট মুভার যে নৌবাহিনীতে তারা গোটা পৃথিবী জয় করত। হেরে গিয়েছিল একজনের কাছে, এবং সেটা একবার নয় 10 বার হারিয়েছিলেন। কে? রানী আব্বাক্কা চৌদা। পর্তুগিজরা হেরেছিল শুধু একজন মহিলার কাছে, তিনি ভারতীয়। ইনস্ক্রিপশন জানাচ্ছে। কেন পড়বো না আমরা এই ইতিহাস? পর্তুগিজরা ইংরেজদের কাছে অবশ্য আলটিমেটলি হেরে গেল, তা না হলে এখানে পর্তুগিজ শাসন চলছে, আমরা ইংরেজি না বলে পর্তুগিজ ভাষা বলতাম। আর লাস্ট লড়াইটা হয়েছিল রবার্ট ক্লাইভের সঙ্গে ডাচদের। ওই যুদ্ধটা যদি ডাচরা জিতে যেত, তাহলে আমরা ইংরেজি বলতে ডাচ ভাষা বলতাম, যেমন ইন্দোনেশিয়ান বলে, সুরিনামে বলে ডাচ ভাষা। তা আব্বাক্কা চৌদার নাম শুনুন, এটাকে আমাদের কপাল নয়, দুর্ভাগ্য নয়? রানী দুর্গাবতী তাকে হারিয়েছিলেন, নামটা শুনলে চমকে উঠবে। যদিও তিনি সরাসরি যুদ্ধ করেননি, 3 বার তিনি আকবরের সেনাবাহিনীকে হারিয়েছেন, মুঘল শক্তিকে হারিয়েছেন। কি হারিয়েছেন? না, একজন মহিলা। ইনস্ক্রিপশন আছে, ইনস্ক্রিপশন জানা দিচ্ছে, কিন্তু আমরা বলি ইতিহাসটা বলি বহু সার্চ করলে অবশ্য দেখে নেবে। এখন আমরা সব পেয়ে গেছি, কিন্তু তখন তো আমরা তো পড়িনি, আমি তো পড়িনি। ইতিহাস বলতে দুর্গাবতীর নাম শুনিনি, আব্বাক্কা চৌদার নাম শুনিনি, এই গবেষণা করতে গিয়ে এসে শুনলাম। কিন্তু তো মাথায় ভাব এরা ছিলেন, আর আমরা তাদের ইতিহাস পড়েছি। তাহলে শুধু পরাধীনতার ইতিহাস পড়ে গেল। এরা আক্রমণ করেছে, আমরা হেরে গেছি। গ্রিক আক্রমণ করেছেন, আলেকজান্ডার, হেরে গেছি। শকরা আক্রমণ করেছে, আমরা হেরে গেছি। হুনরা আক্রমণ
করেছে, আমরা হেরে গেছি। মুঘলরা আক্রমণ করেছে, আমরা হেরে গেছি। ইংরেজরা আক্রমণ করেছে, আমরা হেরে গেছি। শুধু হেরে যাওয়ার পর যেটা কর্ম নেই, যেগুলো ইনস্ক্রিপশন হচ্ছে আমাদের অরিজিনাল সোর্স। এপিগ্রাফি অ্যাজ এলিমেন্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এটা গুরুত্বপূর্ণ এই কারণে এটা এমন এক অজানা ইতিহাসের সন্ধান দিচ্ছে যেটা নর্মালি আমরা ইতিহাসের বইতে পাই না। এদেরকেই মাথায় তুলে রাখা উচিত ছিল আমাদের। স্বাধীনতার ৭৫ বছর পরে আমাদের যদি একটু কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে উঠতে পারতাম তাহলে এটা সম্ভব ছিল। এখন হ্যাংওভার আমরা কাটিয়ে উঠতে পারি না। মনে আমার খাতায় কলমে এখন স্বাধীন, কিন্তু মনে প্রাণে এখনো আমরা রাশি আছি। রাসায়নিক পরিচয় আনফর্চুনেট আসল মানেটা ছিল। এটাই হোক, এটা আলাদা কথা। ইনস্ক্রিপশনে এইগুলো হচ্ছে প্রাইমারি। অশোকের নাম আমরা পেয়েছি ইনস্ক্রিপশন থেকে, খারবেলের নাম পেয়েছি, চন্দ্রগুপ্ত মৌর্যের নাম পেয়েছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম পেয়েছি। চন্দ্রগুপ্ত মৌর্যের নামটা ডাইরেক্টলি পাই, সেটা গৌতমীপুত্র সাতকর্ণীর নাম পেয়েছি, সমুদ্রগুপ্তের নাম পেয়েছি, ধর্মপালের নাম পেয়েছি। এদের নামগুলো ইনস্ক্রিপশন ছাড়া অন্য কোনো সাহিত্যে নেই। তাই এপিগ্রাফি ভারতবর্ষের ইতিহাসের একটা সেরা সোর্স। শুধু ভারত নয়, গোটা পৃথিবীর ইতিহাসের একটা অন্যতম প্রধান সোর্স। খারবেল সম্পর্কে একটা কথা না বললেই নয়। খারবেল যুদ্ধ ত্যাগ করেছিলেন এবং তারপর তিনি ভ্যানিশ হয়ে গিয়েছিলেন ভারতের ইতিহাস থেকে। তখন তার বয়স মাত্র ৩৭ বছর। ইউরোপে যখনই গেছি ওরা আমাকে প্রথম প্রশ্নটা করেছে যে নেতাজি সুভাষ এবং খারবেল এই দুজনের কি আর কোনো সংবাদ পাওয়া গেল? তারা কোথায় হারিয়ে গেলেন? আমাকে বারবার একই উত্তর দিতে হয়েছে, এখনো কোনো দলিল পাওয়া যায়নি। তাই ওরা একটু বিলাপ করে। ওরা বলে তুমি একটা কমিটি গঠন করো, ১০ কোটি টাকা খরচ করবো এটা জানার জন্য, হিস্টোরিয়ানদের অ্যাপয়েন্ট করো। এত বড় একজন রাজা পৃথিবী থেকে চলে গেলেন যিনি যুদ্ধ ত্যাগ করেছিলেন। পৃথিবীতে মাত্র দুজন যুদ্ধ ত্যাগ করেছে, অশোক এবং খারবেল, তিনি দুজনই ভারতীয়। এবং এই দুজন ভারতীয়কেই আমরা জানতে পেরেছি শুধু ইনস্ক্রিপশন থেকে। আর কোথাও নেই, কোনো সাহিত্য নেই। আর কি কোনো ইনস্ক্রিপশন পাওয়া গেল? এটাই হোক, ইউরোপিয়ানরা অশোক এবং খারবেলকে ভালোবাসে, যুদ্ধ ত্যাগ করেছেন। সেই জন্য সেই ইউরোপিয়ানদের বলে আলেকজান্ডার কখনো গ্রেট হতে পারেন না, চেঙ্গিস খান কখনো গ্রেট হতে পারেন না। তার কারণ তারা মানুষকে হত্যা করেছে। আর যিনি মানুষকে মারেননি, মানুষকে মারা বন্ধ করেছে। অশোক মেরেছিল অবশ্য, মানে কি, কিন্তু আলটিমেটলি তো তিনি যুদ্ধটা ত্যাগ করেছেন। প্রথম যুদ্ধ অনেক মেরেছে, কলিঙ্গ যুদ্ধ তো করে থাকে। যাই হোক, আলটিমেটলি তিনি বুঝেছিলেন বড় ভুল করেছেন এবং তারপর তিনি যুদ্ধ ত্যাগ করেছেন। সেটাই বা কম। আমরা তো সেই শিক্ষাটাও নিই না। আমরা তো যুদ্ধ করতে পারলে বাঁচি। আমরা কিন্তু জানি সব যুদ্ধ করে কিছু না হয়। স্বামী স্ত্রীকে জানে না, ঝগড়া করে কোনো লাভ নেই, জানে তো। কে তাকে বোঝাবে? আমি যদি বোঝাতে যাই তাহলে হবে না। তারা ঝগড়া করবেই, ডিভোর্স করবেই, তাই না? ঝগড়া এবং যুদ্ধ আমরা করবোই, আমরা ওর কাছে আসতে পারি। কিন্তু যারা এটা করে দেখিয়েছেন অশোক এবং খারবেল, তাদের সম্মান জানাতেও পাবো না। এটা ছিল বিখ্যাত করে দিয়ে হয়েও গেল। এটা আসলে একটি হাসি। আচ্ছা, বেস্ট নম্বর ইনস্ক্রিপশন অফ হেলিওডোরাস ৩ নম্বরটা দেখো। এটা বলি অসংখ্য করে দিয়েছি, তারপরে একটা হাতির মা বলে দিয়েছি, তারপরে একটা বলবো, তারপর যাবো, তারপর বেশি করে নেব।
এই ড্রেস নম্বরটা হচ্ছে মধ্যপ্রদেশে বিদিশা, চুলতার কবেকার অন্ধকার বিদিশা, বিদিশা আছে না বিদিশা, সেই বিদিশা উজ্জয়িনী, উজ্জয়িনী এটাই বিদিশা, সেই অনেক কাছাকাছি তখন একই জায়গায় ছিল। সেইখানে ইন্দ্র গ্রিকরা রাজ্য পৃথিবী জানত, সেখানে অ্যান্টিয়াল পিরাস নামে একজন গ্রিক রাজা রাজত্ব করতেন ভারতে, এবং সেই রাজার একজন দূত ছিলেন হেলিওডোরাস। তিনি ছিলেন অসামান্য সংস্কৃতজ্ঞ, মহাভারতের স্পেশালিস্ট এবং বৈষ্ণব, শ্রীকৃষ্ণের অনুরাগী। তিনি এই ইনস্ক্রিপশনটা খোদাই করেছেন। সেখানে বিষ্ণু ধ্বজের মূর্তি একটা পিলার তিনি প্রতিষ্ঠা করেছেন, গরুর ধ্বজ বলে, এবং সেখানে শ্রীকৃষ্ণের শিষ্য বলে নিজেকে ঘোষণা করেছেন। বাসুদেব ভাগবত, অর্থাৎ তিনি ছিলেন বৈষ্ণব। পৃথিবী এই প্রথম জানতো যে গ্রিকরা ভারতে রাজত্ব করেছিল, যে গ্রিকরা ভারতে রাজত্ব করেছিল, সেই গ্রিকরা আসলে আর গ্রিক ছিল না, তারা সম্পূর্ণভাবে ভারতীয় হয়ে গেছিল। তারা নামটা শুধু গ্রিক ছিল, তারা ভাষায় গ্রিক এবং সংস্কৃত ব্যবহার করত, পোশাক আশাক ভারতীয় ছিল, খাদ্যাভ্যাস ভারতীয়, ধর্ম ভারতীয়, এবং বিশেষ করে বৈষ্ণব। তাহলে তখন শ্রীকৃষ্ণের অনুবাদ এটা পৃথিবী জানত না, প্রথম জানা যায়। গ্রিকরা একটু আগে আমি বলেছি অশোক অস্ত্র ত্যাগ করার বহুদিন পরে পুষ্যমিত্র শুঙ্গের আমলে গ্রিকরা আবার ভারতে ঢুকে পড়ে। সেলুকাস নাম শুনেছ? তোমাদের কাছে কথা শুনবে মানে ভুলে করছো মনে হচ্ছে। সেলুকাস কে ছিলেন? নাম শুনেছ? আলেকজান্ডারের সেনাপতি। সেলুকাস যখন চন্দ্রগুপ্ত মৌর্যকে জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাকে আপনার সাম্রাজ্যটা দেবেন না, আমি এতদিন থাকলাম, আপনি আমার কাছ থেকে কি উপহার চান, যে উপহার পেলে আপনি আপনার সাম্রাজ্যটা আমাকে দেবেন? চন্দ্রগুপ্ত মৌর্যকে সেলুকাস জিজ্ঞেস করছেন। এটা গ্রিকরা লিখেছে, এটা কোনো ইনস্ক্রিপশন বা কোনো ভারতীয় সোর্স থেকে পাওয়া যায়, কিন্তু ঘটনাটা হয়ে গেছে। তখন পাশ থেকে সেলুকাসের কন্যা হেলেনা তিনি বললেন যে বাবা, উনি তোমার কাছ থেকে একটাই জিনিস নেবেন, কিন্তু তার বদলে তোমাকে কিছু দেবেন না। সেটা কি? সেলুকাসের মেয়ে কন্যা তার বাবাকে বলুন সেলুকাস, তুমি তোমার কাছ থেকে একটা জিনিস নেবে, তুমি কিছু দেবেন না। সেটা কি? সেটা হচ্ছে হেলেনা নিজে। যদি আমি চন্দ্রগুপ্ত মৌর্যকে বিবাহ করব, বাবার নাম্বার ওয়ান শত্রু তাকে তার পছন্দ, ঠিক আছে ভাই, কিছু করতে মেয়ে আমি কি রাজি, কে আর এটা রাজি। চন্দ্রগুপ্ত বলল অ্যাকসেপ্টেড। আমার কথা নয় এটা, ঐতিহাসিকটা বলছে, কিন্তু আমি আমার ঢং পাল্টে নিয়েছি। লেকচার আমি বুঝে গেছি, আমি যে লেকচার দিচ্ছিলাম সেটা একজনও থাকবে না, আমার মাথার চুলটা বসে যাচ্ছে, ক্লাসরুম ছাত্ররা বসে যাবে, শেষে যখন দেখা যাবে যে আমি একাই বক্তৃতা দিচ্ছি, সেই ভয়ে আমি ঢং পাল্টে নিলাম। এবার তো যাবে না, আর যাবে তাহলে হেলে না। এবার একটা ভালো কথা এবার হচ্ছে মথুরা ইনস্ক্রিপশন অফ বিশ্বনাথ, মথুরা এখানে একটা অদ্ভুত জিনিস আমরা পাই। তখনকার দিনে একটা ইন্টারন্যাশনাল সোসাইটি ছিল, যারা
ভারতবর্ষের এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আত্ম তাদের সেবা করত। যুদ্ধ বিধ্বস্ত, বন্যা বিধ্বস্ত, ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় গিয়ে তারা সেবা করত। এখন যেমন লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, ভারত সেবাশ্রম নাম কমিশন করে, তিনি সেই কাজ করেন। এই ইনস্ক্রিপশন থেকে সেই নামটা পাওয়া যাচ্ছে। তাদের নাম ছিল প্রাচীনিক, এবং সেই প্রাচীনিক গোষ্ঠীর সদস্য ছিলেন একজন সেন্ট্রাল এশিয়ার রাজা, তুর্কমেনিস্তানের একজন রাজা। তার নাম ছিল সরকুমার পুত্র, তার নাম ছিল। তিনি ভারতবর্ষে এসে একটা অনাথ আশ্রম গড়ে তুললেন, যেখানে অনাথরা খাবার দাবার পেত। সেই ইনস্ক্রিপশনটা হচ্ছে ইনস্ক্রিপশন কনিষ্ঠ, তিনি কনিষ্ঠের ছেলে ছিলেন। অনেকে বলে ছোট ভাই, তাই হোক উত্তরাধিকারী ছিল। এটা আমরা কোথা থেকে পেলাম? একমাত্র ইনস্ক্রিপশন। এবং সেখান থেকে আমরা আরো একটা জিনিস পাই, সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। তখন ব্যাংক ছিল ভারতবর্ষে, এবং সেই ব্যাংকে টাকা জমা রাখলে ইন্টারেস্ট পাওয়া যেত, কিন্তু ইনফ্লেশন ছিল না, মুদ্রাস্ফীতি ছিল। এখানে কথা আছে পুলিশকে বলবো ইনস্ক্রিপশন যে আমি এই টাকাটা জমা রাখতাম এই দুটো ব্যাংকে, সেখান থেকে যে ইন্টারেস্ট মাসে মাসে পাওয়া যাবে, সেখান থেকে এই জিনিস খরচ করা যাবে না। এটা পারমানেন্ট। তাহলে ভেবে দেখো, 2000 বছর আগে ব্যাংক, এবং সেই ব্যাংকে টাকা জমা রাখলে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, এটা ভারতবর্ষে ছিল। এটা জানতে পারতাম কোথা থেকে? এখান থেকে 106 খ্রিস্টাব্দের ইনস্ক্রিপশনে, 106, এটা 2025। তাহলে 2000 বছর পরে 1900 বছর আগে। আচ্ছা, এবার আমি চলে আসছি, স্কিপ করে যাচ্ছি, আমি অনেকবার বলছি, আমি চলে আসছি কথা বলে দিই। সেটা হচ্ছে ভারতবর্ষে তো হাজার ভাষা, প্রচুর লিপি, সব ভাষার জননী সংস্কৃত নয়। সাউথ ইন্ডিয়ান ভাষাগুলোর জননী সংস্কৃত নয়। এটা বলা হয় তারা হচ্ছে দ্রাবিড়িয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, একটু অন্য। যদি এটা নিয়ে ডিবেট আছে, তাহলে মর্ফোলজিটা বা সিমান্টিক্সটা একরকম কি করে হলো, ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আছে, এটা কোনো হয়তো এখনই বুঝবে না। কিন্তু লিপির ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই। ভারতবর্ষে যত ভাষা আছে, প্রত্যেকটা ভাষার যে লিপি, সেটা এসেছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি হচ্ছে সমস্ত ভাষা লিপির জননী। ব্রাহ্মী, এই ব্রাহ্মী থেকে পরে এসেছে সিদ্ধ মাতৃকা। এই সিদ্ধ মাতৃকা লিপিটা একটু চেঞ্জ হয়ে এসেছে, একটু আলাদা হয়ে এসেছে, কিন্তু চেঞ্জেস হয়েছে। সেই লিপিটা পরে চলে গেছে চীন, কোরিয়া এবং জাপানে। সিদ্ধ মাতৃকা নামটা একটু আলাদা হয়ে গেছে। চায়নায় নামটা হচ্ছে শিয়ং, জাপানের নাম হচ্ছে সিদ্ধং, আর কোরিয়ানে এর কাছাকাছি একটা সিদ্ধং, কিন্তু আসল কথা হচ্ছে সিদ্ধং। জাপানিরা এই সিদ্ধ মাতৃকা লিপিটাকে পুজো করে এবং মনে করে এই লিপিটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল। সিদ্ধ মাতৃকা লিপি। তারপরে আরেকটা লিপির কথা আমি বলবো, দেখো কলম্বো লিপি, যেটা সাউথ ইস্ট এশিয়া, এরও করা আছে কলম্বো সাউথ ইস্ট এশিয়া। আমি একটু পরেই বলবো, বিদেশে দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়াতে প্রচুর সংস্কৃত ইনস্ক্রিপশন পাওয়া গেছে। সেই ইনস্ক্রিপশনগুলো এই স্ক্রিপ্টে লেখা, কলম্বো এবং সিদ্ধ মাতৃকা।
কিন্তু এই থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস, মঙ্গোলিয়া এইসব জায়গায় যে লিপিগুলো পাওয়া গেছে সেগুলো ডাইরেক্টলি অন্যান্য কদম্ব লিপি থেকে এসেছে। ফলে এক ধরনের পরিবর্তন এসেছে। আর যেটা ভারতে থেকে গেল অন্যান্য কদম্ব থেকে যে লিপিটা এলো সেটাকে বলে গ্রন্থ লিপি। সেই লিপি থেকে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম লিপির জন্ম হয়েছে। আর যেটা পূব দিকে এসেছে সেই লিপি থেকে জন্ম হয়েছে নাগরী, গৌড়ী মানে বাংলা, এবং কামরূপী মানে অসমীয়া। এই বাংলা লিপির জনককে, বাংলা লিপির জননীকে, বাংলা লিপির জননীকে বাংলা লিপির জননী হলো আদি জননী ব্রাহ্মী। বাংলা লিপির ডাইরেক্ট জননী হচ্ছে সেটা যে সিদ্ধ মাতৃকাটা নিচের দিকে নেমেছে, ডাউনওয়ার্ড ভার্টিক্যাল অবগমন হয়েছে, চেঞ্জ হতে 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 বোর্ড তাহলে আমি দেখাতে পারতাম হয়তো বা কিভাবে বাংলা তো আমরা এখন বাংলা পড়া এইভাবে দেখি, সেটা কিভাবে এলো, কিভাবে এটাই কবে এটা বিবর্তন আছে, সেই ডাইরেক্ট বিবর্তনটা প্রেস হয়, সেটাই ব্যাজিওগ্রাফি। এবং এইটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমরা যদি পরে গবেষণা করতে চাও এটা হচ্ছে দারুণ আনন্দ পাবে যে কোন বর্ণটা কিভাবে পরিবর্তন হতো, মেডিয়াল ভাবে যখন যোগ হচ্ছে তখন কিরকম দাঁড়াচ্ছে। মেডিয়াল ভাবে মানে ওই যখন ব্যাঙ্গল সরবরাহ যুক্ত হচ্ছে ব্যাঙ্গল মানুষ কা কি ও ও এসব বা যুক্ত হয়, যুক্ত করে কি মেডিয়াল ভাব হয় না, টেকনিক্যালি পাওয়া যায়। তাই তাহলে বাংলার জননী হচ্ছে সিদ্ধ মাতৃকা লিপি। যে সিদ্ধ মাতৃকা বিদেশে যায়নি, যেটা চীন জাপানে গেছে সেটা চাইনিজ লিপিকে প্রভাবিত করেছে। জাপানিরা এখনো হালতাস করে। যদি 10টা বছর আগে সিদ্ধ মাতৃকা জাপানে আসতো তাহলে কিন্তু আমরা জাপানি লিপি ব্যবহার করতাম, চাইনিজ লিপিকে নিতাম, আমরা সিদ্ধ মাতৃকা লিপি নিতাম। কিন্তু তোমরা এলে মাত্র 10টা বছর পরে তখন চাইনিজরা আমাদেরকে ক্যাপচার করে নিয়েছে, তাই এখনো আমাদেরকে ওই লিপি ব্যবহার করতে হবে। কিন্তু মনে রেখো সিদ্ধ মাতৃকা লিপি তারা জীবনে ব্যবহার করে। আমরা যখন হাতে করি দিই বাচ্চাদের, ওরা জাপানি লিপিতে হাতে করি দেয় না, সিদ্ধ মাতৃকায় অ লিখে সেই অয়ে হাত দিয়ে বাচ্চা ছেলে মেয়েদের হাতে করি হয় জাপানি। জাপানি লোকেরা, মানুষেরা, পুরুষ মহিলা ঘুম থেকে উঠে কারো মুখ দেখে না, প্রথমে দেখে সিদ্ধ মাতৃকা লিপি অকে, চোখ খুলে অ দেখবে, এছাড়া সামনে ওখানে বড় করে অ আঁকা আছে, চোখ খুলে দেখে অটা চলে, তাহলে নাকি দিন ভালো যাবে, সাফল্য আসবে। জাপান যখন কোনো ইন্টারন্যাশনাল স্পোর্টস কম্পিটিশনে নাম দেয়, ফুটবল ইত্যাদি, তুমি দেখবে তাদের জার্সি পিছের দিকে সিদ্ধ মাতৃকা হরফ কিছু লেখা আছে। তোমার দেখে মনে হবে আগে কিন্তু হিন্দি দেবনাগরী হরফ, দেবনাগরী হরফ তার আগে স্টেজ সিদ্ধ মাতৃকা। ওরা ভাবে ওই লিপি হাতে থাকলে ট্যাটু করে, ট্যাটু সিদ্ধ মাতৃকা। আমি পছন্দ করি না। যাই হোক, এত ভক্তি, এত ভালোবাসা, কিন্তু আমরা ভারতীয় সিদ্ধ মাতৃকাকে পাত্রে দিই। অথচ ওটা সিদ্ধ মাতৃকা, মাতৃকা মানে মা, লিপিকে তারা মা বলে। এবং যে লিপি সিদ্ধি দেয় সেটাই হচ্ছে সিদ্ধ মাতৃকা। বিশ্বাস করে চীন, জাপান, কোরিয়া। এইবার লাস্ট পার্ট, একটা সংস্কৃত ইনস্ক্রিপশন যেটা বিদেশে পাওয়া। আমি আমার বক্তব্যটা আজকে ছিল এপিগ্রাফি অ্যাজ এন এলিমেন্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি মানে তো শুধু ভারতের ইতিহাস নয়, ভারতের সঙ্গে ভারতের বাইরের দেশের সম্পর্কটাও তো ভারতের ইতিহাস। আমি এখানে কয়েকটা মাত্র ইনস্ক্রিপশনকে চুজ করে নিয়েছি। এটা করেছি রাত 1টার সময়, মানে আজকে রাত 1টা।
গতকাল না সবাই ছিল না, আমি রাত 1টার সময় বানিয়েছি। মুখ্যমন্ত্রী মারা গেছেন, ছুটি ঘোষণা করে দিয়েছে আর কি দুটো থেকে একটু আমাদের একটু মানে আছে আমাদের ঠিক আছে যাই হোক, আমি আর করবো না, দেখাই করবো না। সংস্কৃত ইনস্ক্রিপশন কম্বোডিয়ায় কিছু ইনস্ক্রিপশন পাওয়া গেছে, থাইল্যান্ডে আরো অনেক পাওয়া গেছে, আমি 3টের নাম দিয়েছি। কম্বোডিয়ায় পাওয়া গেছে এই 3টে, মানে 3টে নয় আরো অনেকটা, মানে 30টা আমি বাছাই করে 3টে দিয়েছি। আর নামগুলো বলছি না, বলতে হয়ে যাবে। তারপর হচ্ছে থাইল্যান্ডে 3টে নাম দিয়েছি, তারপর দিয়েছি ইন্দোনেশিয়ায় 3টে করে দিয়েছে। এই 3টে এই ইনস্ক্রিপশন গুলো প্রমাণ করছে তখন ভারতীয়দের সঙ্গে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এইসব জায়গায় কিরকম রিলেশনশিপ ছিল এবং ভারতীয়রা সেখানে গিয়ে আত্মঘাত তৈরি করছেন, বড়বধূর তৈরি করছেন, বিষ্ণু মন্দির, শিব মন্দির তৈরি করছেন, নালন্দার বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে তাদের একাডেমিক ডিসকাশন হচ্ছে, নালন্দার বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে যাচ্ছেন তারা ওখানকার ছেলেমেয়েদের পড়ানোর জন্য, ছেলেদের পড়ানোর, সন্ন্যাসীদের পড়ানোর জন্য, এবং আরো নানা ধরনের রিলিজিয়াস ডিসকাশন ডিসকোর্স তারা সেখানে করছেন। রাজারা ভারতীয় রাজাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন, ভারতীয় রাজারা সেখানে শেখাচ্ছেন কি করে রাজত্ব চালাতে হবে। এইসব কথা ইনস্ক্রিপশন লেখা আছে, দ্যাট টু ইন সংস্কৃত, সংস্কৃত ভাষা। এবং সেই সংস্কৃত ভাষা অক্ষর শব্দগুলো থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, লাওস, মঙ্গোলিয়া এইসব দেশের অনেক আছে ওই শব্দগুলো। এখন যেমন ট্রেন, বাস, টেবিল, পেন আমরা ইংলিশ শব্দ ব্যবহার করি, ওদের ভাষায় প্রচুর সংস্কৃত শব্দ আছে ওই ইনস্ক্রিপশন গুলো করা হয়। তা তোমরা যদি কখনো এখানে বেড়াতে যাও, আঙ্করঘাট যাও, তাহলে দেখতে পাবে সেখানে সংস্কৃত ইনস্ক্রিপশন ভর্তি। অবশ্যই তোমাদের গর্ব হবে এবং ভালো লাগবে। আর ইন্দোনেশিয়া, বিশেষ করে এই দেশটির কথা আমি বলবো, তোমরা জানো পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। কোন দেশ? বৃহত্তম মুসলিম কান্ট্রি কোনটা পৃথিবীতে? কোনটা? লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কোনটা? এটা বললাম ইন্দোনেশিয়া। কিন্তু ইন্দোনেশিয়ার জাতীয় গ্রন্থ কি জানো? রামায়ণ। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। ওরা বলে আমরা আমাদের ধর্ম পরিবর্তন করেছি, আমাদের পূর্বপুরুষ পরিবর্তন করেছি, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারাই করছে। ঘটনা একটা চলছে, তাই না? সেই ইন্দোনেশিয়া এই সংস্কৃত ইনস্টিটিউশনকে পাওয়া গেছে। যাই হোক, আমার বক্তব্য আমি আর বিবাহিত করছি না। আমার মনে হয় আমি যেটা বলতে চেয়েছি সেটা আমি বলতে পেরেছি। সেটা হচ্ছে ইনস্ক্রিপশন না পড়লে ভারতবর্ষের ইতিহাস জানা সম্ভব নয়। ইনস্ক্রিপশন না থাকলে ভারতবর্ষের ইতিহাসের 90% আমাদের অজানা থাকতো, এবং ইনস্ক্রিপশন না থাকলে গোটা পৃথিবীর সামগ্রিক ইতিহাস রচনা করা সম্ভব নয়। ঠিক আছে, এবার যেটা আমি মুখে না বলে দেখে দিলাম। স্যারকে অশেষ ধন্যবাদ।